এই জিয়াউল আহসান থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো আছে সবগুলো বিষয় জেনারেল ওয়াকার দায়ী। ভারতের সাথে সম্পর্ক খারাপের রিস্ক থাকে, চায়নার সাথে যদি রিস্ক থাকে, স্টিল আমাদের প্রেশার দেওয়া উচিত। কি জন্য আমাদেরকে চায়না বলতে হবে যে তাই নাহলে তুমি আমার এই রোহিঙ্গা নেওয়ার ব্যবস্থা করো, আমি এটার মধ্যে ইনভলভই হবো না। বাংলাদেশ একটা জিনিস অ্যাড করতে পারে যে আমি চাই এখান থেকে কোনো অস্ত্র যাবে না, সো আমরা চুক্তির মধ্যে লিখবো যে আমরা এটা ইন্সপেকশন করবো, তাহলে কিন্তু কুল্লু খালাস, তাহলে কিন্তু অস্ত্র যাওয়ার কোনো ইয়া থাকতেছে না। উই আর এনশিওরিং ইট। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। গুরুত্বপূর্ণ বিষয়ে গতকাল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি একটি ভাষণ দিয়েছেন সেনা বাহিনীতে কর্মরত অর্থাৎ যে কর্তব্যরত দেশের সকল সেনানিবাস ও জাতিসংঘ মিশনে মোতায়েন সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগ দেন। গত 24শে মার্চে তিনি এরকম একটি ভাষণ দিয়েছিলেন, আবার তিনি এই মে মাসে একটি ভাষণ দিলেন। তো এই বিষয়টিতে তিনি বেশ কিছু কথা বলেছেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ভাষণ পাচ্ছি, যেই ভাষণগুলো বা যে বক্তব্যগুলো ধরেন কমপক্ষে 3-4 জনের বক্তব্যের সঙ্গে মিলছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। কারণ কেউ কেউ বলছেন যে এটি মানে এক ধরনের সেনাপ্রধানের একটি অবাধ্য আচরণ। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণার মতো অবস্থা। তো সব মিলিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করি। বিষয়টি ম্যাচিউর হলে হয়তো কাল পরশু আরো বিস্তারিত আলোচনায় যাব। আজকে জাস্ট এক ধরনের হাইলাইটেড আলোচনা। আমার সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই, আপনি এবং আপনার দর্শক যারা এখন অনুষ্ঠানটি দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। পরিস্থিতি বেশ গরম মুস্তাফিজ ভাই, পরিস্থিতি বেশ গরম চারিদিকে। অনেকে অনেক রকমের আশঙ্কা করছেন, যদিও আমি কোনো আশঙ্কা করি না, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর যে অবস্থা আমি জানি, তাদের যে মানসিক অবস্থা জানি, তারা এই মানে অন্যরকম কোনো অঘটনের দিকে যাবে বলে আমার মনে হয় না। তবে প্রথমেই দর্শকদেরকে দুটি বিষয় আমি একটু বলতে চাই। অনেক গালাগালি শুনছি, অনেক গাইল দিয়েছেন, মানে বট বাহিনী এবং জেনারেল ওয়াকার নিযুক্ত বাহিনী, এটা নিয়ে এক গাদা গেছে। হাই ভাই কি বললেন, হ্যাঁ তখন থেকেই কিছু বিষয় পাকানো শুরু হয়েছিল, যেগুলো আপনারা ক্রমশ দেখছেন আস্তে আস্তে ম্যাচিউর হতে যাচ্ছে। এবং গত পরশুদিন আমি আরেকটি পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুকে, বেশ রাতের বেলা একটা পোস্ট দিয়েছিলাম। আজকের যেই সেনাপ্রধানের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে কিন্তু এই প্রসঙ্গটা আসছে, এবং সেনাপ্রধান বলেছেন যে তাকে সরকার জিজ্ঞেস করেছিল তিনি বৈঠক করেছেন কিনা। তিনি এর জবাবে বলেছেন যে তার সে এখতিয়ার আছে যে কোনো সময় সভা ডাকার বা বৈঠক করার। তো যাই হোক, খামাখা গাইডলাইন লাভ নাই ভাই, প্রতিটা বিষয় অনেকভাবে চেক করে উপস্থাপন করা হয়। এবং প্রথমেই বলে রাখি, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আমাদের কোনো রকমের কোনো বিরোধিতা বা আপত্তি বা সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করার কোনো ইন্টেনশন আমার তো নাই, আমার মনে হয় না কারোরই আছে। আমাদের বক্তব্য হচ্ছে কিছু সংখ্যক কর্মকর্তা এবং বিশেষত হাসিনার দ্বারা পরিপুষ্ট কিছু কর্মকর্তা, যারা এখন পর্যন্ত নানা রকম গেম খেলে যাচ্ছে, নানা রকমের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। তো মোস্তাফিজ ভাই, আমি আপনার কাছে চলে যাই। আজকে যে বক্তব্য আপনি তো পড়েছেন, দেখেছেন, মানে যা কিছু, আপনার আপনার পর্যবেক্ষণটা কি? সেনাপ্রধানকে আজকে অনেক বেশি অ্যাগ্রেসিভ মনে হলো আর কি, মানে এতটা অ্যাগ্রেসিভ কিন্তু তার যে আচরণ বা তার সম্পর্কে আমরা যতটুকু জানি, এটা ঠিক যায় না তার সাথে আর কি। তো আপনি আপনার বিশ্লেষণ কি একজন মানে সেনা কর্মকর্তা হিসেবে আপনি কিভাবে দেখেন এই বিষয়টাকে, শুনি আপনার কাছ থেকে। ধন্যবাদ। প্রথমে আমি বলি যে আপনার মনে আছে যে রাওয়াতে একটা ভাষণ দিয়েছিলেন, হ্যাঁ 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 হ্যাঁ, এবং ওই দিনও তিনি উত্তেজিত ছিলেন এবং সামসর্ট তার কন্ট্রোল ছিল না, মানে নিজের উপর এরকম একটা। সেম জিনিসটা আমি যারা অংশগ্রহণ করেছে তাদের কয়েকজনের সাথে কথা বললাম, সেম জিনিসটা দেখা গেছে এটার মধ্যে। আচ্ছা, প্রথমে আমি বলি সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি আমি নাম্বার অফ প্লেস থেকে প্রথমে একটা যখন পেলাম, একটা ভার্সন পেলাম যে এই জিনিসগুলো আলোচনা করেছে, আমি মেনুতে দেখে বলছিলাম না না এরকম হইতে পারে না, এটা নিশ্চয়ই কেউ আমাকে খাওয়ানোর চেষ্টা করতেছে এই ইনফরমেশন গুলা। হ্যাঁ, কারণ আমার ক্ষেত্রে প্রায়ই হয় যে আমাকে অনেক সময় অনেক লোক রং ইনফরমেশন দেয়, দেন আস্তে আস্তে জাস্ট ছয়টা সোর্স থেকে কনফার্ম হলো যে একটু ভিন্ন ভার্সনের, বাট জিনিসটা হচ্ছে সেম।
এবং আমি সবকিছু মিলিয়ে বলবো দিস ইজ আউটরেজিয়াস। একজন সেনা প্রধান হিসাবে আমি আমার 28 বছর চাকরি জীবনে সেনা প্রধান, জিওসি বা এদের কাউকে অ্যাড্রেসে সরকার সম্বন্ধে এই ধরনের এবং এইভাবে মন্তব্য করতে আমি কখনো দেখিনি। স্ট্রেট আমি বলবো এটা একটা দেশদ্রোহিতার সামূল্যে, যে সরকার এগেইনস্টে যে সমস্ত কথা বলছে এবং যে জিনিসগুলা তার জুরিসডিকশনের বাইরে। এখন আসি প্রথমে হচ্ছে উনি ওই যে যেটা আমি বডি ল্যাঙ্গুয়েজটা একটু করি। যখনই উনি কোনো বডি মানে যখন উনি বিরক্ত হন তখনই দেখা যাচ্ছে যে উনি আউট অফ দ্য লাইন কোনো কিছু বলেন। এবং আমরা সবাই এতদিনে বিভিন্ন স্তরে স্তরে কয়েকবার আমরা জেনেছি উনার সাথে যে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী বা ভারতের সেনাপ্রধানের সাথে এবং উনি মডারেট আওয়ামী লীগ করতে চেয়েছেন। তারপরে ফাইনালি শেখ হাসিনা সরি প্রফেসর ইউনূসকে বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য। এবং যতবারই উনি এক্সপোজ হয়েছেন, হ্যাঁ, এটা কিন্তু একটা খুব স্বাভাবিক জিনিস। যে কোনো মানুষ এটা বুঝতে পারবে যে এরকম একটা সময় যদি উনি এই কথাটা বলেন তাহলে পাবলিকের কাছে উনার ইনার সেলফটা এক্সপোজ হয়ে যাবে, এবং এক্সপোজ হয়ে যাওয়াটা উনি পছন্দ করবেন না অবশ্যই। এবং এই কারণেই উনি যে আবার এই কথাগুলো যে উত্তেজিত হওয়ার কারণ হচ্ছে উনি নিজেই বুঝতে পারছে যে উনি নিজেকে এক্সপোজ করে দিচ্ছেন। এই জন্য এটা ফ্রাস্ট্রেশন থেকে এসছে, এটা আমার অ্যাসেসমেন্ট। এখন আমি বলি প্রথমেই যে জিনিসটা আমার কাছে যে গুরুত্বপূর্ণ যে হেডিং গুলা আমি একটু বলি। প্রথমে উনি বলেছেন যে উনার কোনো পলিটিক্যাল অভিভাবক নাই গত 9 মাস ধরে। তার মানে এটার মানে কি 9 মাস আগে পলিটিক্যাল অভিভাবক ছিল। এটার সুরে আমি আবার বলেছেন যে আমরা এখন পলিটিক্যাল অভিভাবক চাই এবং আমি চাই দ্রুত নির্বাচন, এবং এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হইতে পরবর্তীতে একটা অফিসারের কোশ্চেন আনসারে বলছে ইনশাল্লাহ আপনারা ওই 1 জানুয়ারির মধ্যে নাকি নতুন সরকার পাবো, এই ধরনের একটা কথা বলেছেন। আমার কথা হচ্ছে একজন সেনা প্রধান হিসেবে উনি জুরিসডিকশন রাখেন না যে মানে কখন নির্বাচন হবে না না হবে। ইট ইজ নট উইদিন হিজ রাইট, উইদিন হিজ জুরিসডিকশন। হি ইজ ভায়োলেটিং মিলিটারি ল, এমবিএমএল এবং দেশের আইন। একজন দেশের কর্মচারী হিসাবে উনার কি বলে স্ট্যাটাসে হচ্ছে বাংলাদেশের এটা কি বলে প্রোটোকলে উনি হচ্ছে 12 নম্বর। সেই 12 নম্বর ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট পজিশন হচ্ছে 12 এখানে উনি অ্যাকচুয়ালি পারেন না। উনি একটা ক্যাবিনেটের অংশ হবেন যখন একটা যুদ্ধ অবস্থা বিরাজ করবে, তখন উনি তার মত দিতে পারবেন। বাট এটা তো যুদ্ধ অবস্থা না। এই সময় উনি বলতেছেন যে উনি অভিভাবকহীন, মানে হচ্ছে তিনি প্রফেসর ইউনূসকে অভিভাবক হিসেবে স্বীকার করতেছেন না। এবং এটাও আবার ফার্দার কনফার্ম করে যে উনি সার্জিস সাজিব ভুঁইয়াদেরকে বলেছিলেন যে প্রফেসর ইউনূস একজন কনভিক্টেড, তাকে ইয়ানা বানানোর জন্য, এবং বুকের পাথর চাপা দিয়ে। তার এই কথাটাই বোঝাচ্ছে এই বুকে এখনো পাথর চাপা দেওয়া আছে, উনি নিজেকে হালকা করেন নাই। নেক্সট হচ্ছে দ্রুত ইলেকশন চাই। আমি লিস্ট দেখে বলতেছি। ও আচ্ছা, ফার্স্ট হচ্ছে উনি প্রথম 15 মিনিট। মুস্তাফিজ ভাই, আমি জাস্ট আমার হাতে যে কাগজটা আছে আমি জাস্ট হাইলাইটেড কয়েকটা পয়েন্ট একটু বলি, আমাদের আলোচনার সুবিধা হবে। ওকে ওকে। তিনি বর্তমান পরিস্থিতিকে, দেশের সার্বিক পরিস্থিতিকে অরাজক পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন যে সময়ের সাথে সাথে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। তিনি বলেন যে আইন শৃঙ্খলা বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে, পুনর্গঠিত হতে পারছে না, শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত টিকে আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে গত প্রায় 6 মাসের বেশি। এই অরাজক পরিস্থিতি সেনাপ্রধান যদি ঘোষণা করেন, এর দায় কার ঘাড়ে এসে বর্তায়, কি মনে করেন আপনি? ফার্স্টে আমি বলি যে আমার চাকরির লাইফে আমি এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই নাই। সো ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়াই আমরা যখনই দায়িত্ব পালন করেছি, সেনাবাহিনী যখন গ্রাউন্ডে ছিল তখন এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ গ্রাউন্ডে আছে। কারণটা কি? এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গ্রাউন্ডে আছে থেকে উনি যেটা করতেছে, কেউ গিয়া মব গিয়া আওয়ামী লীগের কাউরে আগুন দিতেছে, বাড়ি আগুন দিচ্ছে, ওখানে গিয়া আওয়ামী লীগকে সেভ করতেছে, আওয়ামী লীগের প্রপার্টি ইয়ে করতেছে। উনি জাস্ট এই মেইন এফোর্টটা লাগতে হচ্ছে আওয়ামী লীগের লোকজনকে ইয়া করার জন্য। জুনিয়র লেভেলের তো অফিসারদের ইয়া নাই। আমি আপনাকে বলি যে আপনি তো নিউ ইয়র্কে আছেন, বর্তমানে আমাদের আলগা মোমেন যে আছেন উনি নিউ ইয়র্কে আছেন, চলে আসছেন, অনেকদিন পরে আসছেন। এবং কিছুদিন আগে একটা প্রাইভেট অনুষ্ঠানে
উনি জেনারেল ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর কি বিভিন্ন কথার মাধ্যমে। সো এটা তো আমাদের কাছে ক্লিয়ার ইটস নট, মানে অ্যাকচুয়ালি 626 এটা একটা ফিকটিশাস নাম্বার। মানে আমার মতে হচ্ছে জাস্ট ফিডিং করছে ওই জায়গায়, বাট অন গ্রাউন্ডে এই সংখ্যাটা অনেক বেশি। এবং এই যে কিছু কিছু লোকজনকে ইভেন আমাদের সেনাবাহিনীর লোক, বিজিবির লোক, তারা ওই বর্ডার পর্যন্ত পার করে দিয়ে আসছে, এয়ারপোর্টে যেতে সাহায্য করেছে। আমি আপনাকে ইয়াতেও বলেছিলাম যে জিয়াউল আহসানকে যখন এয়ারপোর্টে পাঠানো হয়, ইট ইজ এএসইউ, আর্মি সিকিউরিটি ইউনিট, এবং ডিজিএফআই দুজনে মিলে ওরা ওরা যখন পাঠাচ্ছে, এবং যারা অফিসার ওখানে আছেন ফ্রাস্ট্রেটেড হয়ে যে তাকে ছেড়ে দিচ্ছে, তখন আমাকে ফোন করে, আমি তখন লাইভ করি। এবং পাশাপাশি যখন তারা সমস্ত অ্যাক্টিভিটিস এটার উপর ইয়া করে এবং তাকে যাইতে দেন, এই জিয়াউল আহসান থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো আছে সবগুলো বিষয় জেনারেল ওয়াকার দায়ী। সো এখানে মানে 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 হচ্ছে কি মোস্তাফিজ ভাই, আমরা যে বিষয়গুলো আসলে জানতে চাই, যে বিষয়গুলো, যেমন ধরেন তিনি আরেকটা পয়েন্টে বলছেন যে সেনাবাহিনী অক্লান্ত ভূমিকা রাখছে 5ই আগস্টের পর থেকে। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করছে, অবশ্যই রাখছে, অবশ্যই 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 এবং এই ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। যখন পুলিশ ছিল না, যখন পুলিশ সব পালিয়ে গেছে, সেনাবাহিনী রোলটা প্লে করেছে। কিন্তু তারপরেও তিনি বলছেন এখানে দেখেন, অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল হতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। সেনাবাহিনীকে কেউই টার্গেট করছে না, আমি প্রথমেই বলেছি। এবং যে কথাগুলো আপনি বলছেন, আমরা জানতে চাই বারবার, এই যে 626 জন বা 27 জন যে নাম্বার, এই এখতিয়ার আপনাকে কে দিয়েছে? তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, ভালো কথা, তাদেরকে ছেড়ে দেওয়ার অধিকার কে দিয়েছে? কে কাকে দিয়েছে? কারেক্ট। এইটাই আমি একটা জিনিস বলি, যখন 5ই আগস্টের পরে, আগস্টের মধ্যেই আমাকে অ্যাকচুয়ালি একটা সার্ভিং অফিসার, ক্যাপ্টেন, যে সাভার এলাকায় ছিল, সে আমাকে ফোন করে বললো যে স্যার, আমি জানি যে আওয়ামী লীগের এই নেতার পাশে অস্ত্র আছে, আমি যখন অপারেশন করতে আমার অস্ত্র দিতে যাচ্ছে না। সো এইটাই হচ্ছে আর কি, যে যেহেতু 9 ডিভিড জিওসি এবং ওখানকার কমান্ডার গুলো সবগুলো ছিল আওয়ামী। সো এরা কিন্তু গ্রাউন্ডে এখন বেসিসি পাওয়ার নিয়ে যদি যত যাই বলেন, আইন কানুন সবকিছুতে আছে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট তো করতে হবে। সো ইমপ্লিমেন্ট করার জন্য উনি একদিকে বলতেছে আমরা বেসিসি পাওয়ার নিয়ে আসি, এবং আমি বলতে পারি যে আমি এখন পর্যন্ত বাংলাদেশে যত আইএস ডিউটি করেছি, আমাদের কখনোই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না, এবং কখনোই আমরা ব্যর্থ হই নাই। এই প্রথমবার ব্যর্থ কেন? না, মানে হচ্ছে আপনি ধরেন আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন, আপনি কোনো কাজ করছেন না, আবার আপনি দাবি করছেন যে পরিস্থিতি অরাজক পরিস্থিতি, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আমি কেন বলতেছি যে জুনিয়র অফিসাররা, উনি যদি এখন এই যে এখন যে মানে তার মাসল ফ্লেক্স করলো সরকারের সামনে যে সে শক্তি দেখাইতে, বাট এইটা বলতে পারি যে জুনিয়র অফিসাররা, এই যে আমি এতক্ষণ যেটা বললাম যে তাদেরকে অপারেশন করতে দেওয়া হচ্ছে না, দে নো দ্য এক্সাক্ট থিং। সো উনি অ্যাকচুয়ালি সরকারকে ভয় দেখাচ্ছে এই কথাগুলো বলে, এবং ওখানে কোশ্চেন আনসার সেশনে যেগুলো সেট করেছে ওটা উনার সেট করা জিনিস, বাট অন গ্রাউন্ডে তার এই পাওয়ারটা নাই, কারণ আর্মি তার পিছনে নাই। এখানে উনি বারবার সেনাবাহিনী এবং সেনা প্রধানকে বলার চেষ্টা করতেছে যে আমরা সেনাবাহিনী এগেন্স্টে, আমরা কখনোই সেনা প্রধান, এই সেনা প্রধানের এগেন্স্টে বলেছি, বিকজ অফ এই এতক্ষণ যে বললাম যে উনি আওয়ামী লীগকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন, নিষিদ্ধ করতে মানা করেছে। উনি তো সিরিজ, এটা তো না যে একটা বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এখানে আমরা শুধু বলতেছি সেনাবাহিনীর এগেনস্টে আমরা কোনো কিছু করতেছি না। সেনাবাহিনী এখনো যে মেইন ফোর্স যেটা আছে উপরের দিকে 30-35 জন ছাড়া সবাই কেউ ইন্ডিয়ার হেজিমনি চায় না। এই যে মনে করেন যে আমি আমার কয়েকটা সত্যি বলেছি, 24 ডিভের জিওসি নতুন জেনারেল মুশফিক গিয়ে প্রথমেই সে যে ফেনী ওখানে যে শেখ হাসিনা যে ব্রিজটা দিয়েছে, ওখানে গিয়ে ওখানে ডিফেন্স সিস্টেমটা ফাইনাল করেছে, করে রিকমেন্ড করেছে ওখানে যে ইন্ডিয়ার জন্য যে যে জায়গাটা দিয়েছিল, এটা তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি তার মিলিটারি স্থাপনা করতো ফিউচারে, এখন শুধু যার ব্যবসা বাণিজ্যের কথা বলে যে এটা তাদের ইপিজেড বলার চেষ্টা করছে, বাট ওই জায়গাটার মধ্যে একটা ব্রিগেড প্লাস স্ট্রেংথ করার চেষ্টা করছে। এটা কিন্তু করতেছে, মানে এটা হচ্ছে একজন বেসিক অফিসার কিন্তু তাই করবে। হ্যাঁ, বাংলাদেশ আর্মির অফিসাররা এইরকমই, এবং দে আর ডেডিকেটেড, বাট ফিউ সিনিয়র যারা আছে, এবং দেখেন এত কিছু করার পরেও যে সমস্ত জেনারেল গুলাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যে যাদের উপরে পাসপোর্ট সিজ করা ছিল, এদেরকে সবাইকে পালিয়ে যেতে দিচ্ছে, পালিয়ে যেতে দিচ্ছে। এরপরেও লোকজন কিছু বুদ্ধিজীবী আছে, এটা মানে কি বলবো, এদেরকে মানে অনলাইনে মুখ খারাপ করতে ইচ্ছা হয়, কিন্তু করতে পারি না আর কি। ধরেন ওয়াকার সাহেব ভালো, ধরেন একটা বিষয় বলবো যে ধরেন তারপরও ধরেন এই গত 10 মাসে যে কাউন্টার কু বা প্রতি বিপ্লব এই জাতীয় কিছু হয় নাই,
এটা একটা ভালো সাইন আর কি, আমি মনে করি। কিন্তু ধরেন এই যে গদবাঁধা কথা, দেশি বিদেশি স্বার্থান্বেষী মহলগুলো পরিস্থিতিকে আরো অবনতি ঘটাতে চাচ্ছে। তো দেশি বিদেশি স্বার্থান্বেষী মহল কাজ করতেছে না, কাজ করতেছে ইন্ডিয়া এবং আপনার সাবেক অভিভাবক হাসিনা। আচ্ছা, তারপরে দেখেন যে তিনি বলছেন যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি। এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে চাইলেও বর্তমান সরকার জাতিসংঘকে সে সুযোগ দেয়নি। আচ্ছা, আপনার কি মনে হয় ডক্টর ইউনূস জাতিসংঘকে আহ্বান করেছে এই তদন্তটা করার জন্য? কারেক্ট, প্রথম পদক্ষেপ। কারেক্ট, জাতিসংঘ তার রিপোর্টে বলছে যে সেনাবাহিনী তাদেরকে রেসপন্ড করে নাই। কারেক্ট, তো সেনাবাহিনী বলতে পারতো যে ভাই আমরা করতে চাই, সরকার দেয় নাই আমাদেরকে, কারেক্ট, আমরা তোমার সরকার থেকে পারমিশন নিয়ে আসি, কারেক্ট। তাই না? এখানে অফিসারদের সামনে সে কিন্তু লাই করলো, একদম পিওর মিথ্যা কথা বললো। রিপোর্টের মধ্যেই বলা আছে সেনাবাহিনীর সাথে, এবং সেনাবাহিনীর সাথে একদম যোগাযোগ করে নাই তা না, কিছু কিছু অফিসার এবং কিছু কিছু কন্ট্রাক্টের সাথে তো তারা যোগাযোগ করেছে। কারণ আমি যেহেতু মানে এই টিমটা এখান থেকে যাওয়ার সাথে আমি কিছু কোঅর্ডিনেশন করে দিয়েছিলাম যে ইয়াতে, সো আমি এই ব্যাপারটা জানি, কিছু কিছু মানে জানা আমি আছে বলতে তাদের। তারা জাতিসংঘ সেনাবাহিনীর অফিসিয়াল বক্তব্যটা পায়নি, বুঝিনি। সেনাবাহিনীর অফিসিয়াল বক্তব্যটা পাইনি আর অফিসিয়ালি সাপোর্ট করেন, হেল্প করে নাই। মানে এই সেনাবাহিনী তো কোনো সাপোর্টই করে নাই এখানে, এটা তো সেনাবাহিনী কোনো সাপোর্টই করে নাই, কোনো কিছু করে নাই। এবং পরবর্তীতে রিপোর্ট, একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, এই যে যে টিমটা জাতিসংঘ থেকে গিয়েছিল, এখানে কিন্তু একজন কলকাতার দাদাবাবু ছিল কিন্তু ওই টিমের মধ্যে। হ্যাঁ, টিমের মধ্যে কিন্তু কিন্তু সে ইচ্ছা করলেই তো পারবে না, কারণ দেয়ার আর আদার টিমের মধ্যে আরো অনেক 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 আছে, এবং সবাই জানে যে ইন্ডিয়ার একটা ইন্টারেস্ট আছে। বাট ফাইনালি যদি ওইরকমই হইতো, যদি তারা যদি কোনো অনিয়ম করতো, ওই দাদাবাবু তো দাঁড়ায় যেত যে ইউএন এখানে অনিয়ম করতেছে, অন্যায় ভাবে করতেছে। ওটা কিন্তু দাদাবাবু ছিল একজন, আমি নামটাও জানি, এখন বলবো না জিনিসটা আর না। কি। তো তারপরে আমি আরেকটা প্রসঙ্গে যাই, অনেক অনেক বক্তব্য তিনি বলেছেন যে সংস্কার সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে বা কিভাবে নিচ্ছে সে বিষয়ে দেশবাসীর পাশাপাশি তিনি এবং সেনাবাহিনী অবগত নন বলে হতাশা ব্যক্ত করেন। পরবর্তীতে এক প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন যে প্রথম দিন থেকেই প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে তিনি বারংবার সরকারকে অনুরোধ করেছেন, তবে সরকার অনুরূপ সংস্কারের বিষয়ে সত্যিকার অর্থে সিরিয়াস নয় বলে তিনি উল্লেখ করেন। মানে আপনি অবস্থাটা দেখেন। অথচ কিন্তু 10টা সংস্কারের মধ্যে 6টা কিন্তু অলরেডি রিপোর্ট দিয়ে দিছে আরো 2-3 মাস আগে, সংস্কারের ইয়াতে কিন্তু দিয়ে দিছে আরো আগে। তবে মানে আপনার মূল উনি চাচ্ছে উনি যেহেতু ইন্ডিয়ার এজেন্ট, ইন্ডিয়া ওই জিনিসগুলো চায়। সো উনি যদি এটাতে ইনভলভ থাকে বা থাকে, হ্যাঁ, তাহলে তো উনি ওনার চয়েস মতো লোক দিতে পারবেন। হ্যাঁ, এই জন্য উনি চাচ্ছে যে আর্মির মধ্যে। বাট কথা জিনিস হচ্ছে, এটা কিন্তু আর্মির মানে জব ডেসক্রিপশন জুরিডিকশনের মধ্যে পড়ে না, তাদের চার্টার অফ ডিউটির মধ্যে এটা পড়ে না। সো উনি এটা দাবি করতেছেন, এটা তো সরকার কি সিদ্ধান্ত নিবে, কি সংস্কার করবে, এটা সেনাবাহিনীকে জানাই করতে হবে। সরকারের এমন কোনো দায় পড়ে নাই, তাই না? তবে একটা পয়েন্ট বলবো যে করিডোরের ব্যাপারে যেটা যেটা আমি আসছি। হ্যাঁ, মানে উনি এই পয়েন্টটা বলছেন যে আমার ধারণা কি জানেন তো, ওনার এই ক্ষোভ বা বডি ল্যাঙ্গুয়েজ বা যা কিছু সবকিছু হচ্ছে ওই যে নিরাপত্তা উপদেষ্টা যে খলিল সাহেবকে কেন্দ্র করে। মানে উনি এক ধরনের অফেন্ডেড হয়েছেন খলিল সাহেবকে নিরাপত্তা উপদেষ্টা বানাই দেওয়ার পরে, এবং প্লাস ওই যে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিফেন্স দেখার দায়িত্ব দেওয়ার পরে। এবং মানবিক করিডোরের ব্যাপারটা নিয়ে একটু বলে তারপর আপনার কাছে আসি, যে উনি বলছেন যে মানবিক করিডোরের মধ্যে স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরো বলেন যে করিডোর বিষয়ে সরকার কি ভাবছেন বা একটি জাতিকে প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দিচ্ছেন কিনা এই প্রশ্ন রাখেন, এবং তিনি স্পষ্ট ভাবে বলেন দেয়ার উইল বি নো করিডোর। এই যে অডাসিটি, এই যে ধৃষ্টতা, মানে এটা কোনোভাবে আপনি যদি সরকার কি সিদ্ধান্ত নিবে, আমি দিচ্ছি আপনাকে, সরকার কি সিদ্ধান্ত নিবে, এটা এই যে কথাটা বলা, এটা যে কত বড় অবাধ্যতা এবং 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 এটা হচ্ছে আপনার প্রফেশনাল কোড অফ কন্ডাক্টের সুস্পষ্ট লঙ্ঘন। সাথে যে 3 বাহিনী সহজে কনফারেন্সটা হয়েছিল, ওখানে কিন্তু এই মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে। ওখানে সেনাপ্রধান বলেছেন যে এই মানবিক করিডোর দেওয়াটা নিয়ে উচিত হচ্ছে আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সাথে একটা কনফারেন্স করা,
হোয়ার ইজ হিজ রাইট? আমি মনে করি সরকারের এই করিডোর দেওয়ার ব্যাপারে আর্মির সাথে একটা আগে থেকে কথা বলে নেওয়া ঠিক আছে। ডিসিশন উইল বি টেকেন বাই গভর্নমেন্ট, বাট কথা হচ্ছে এর পরবর্তীতে আমি যেটা শুনেছি উনি বলেছে যে এটার বিষয়ে একটা স্টাডি আছে, লেফটেন্যান্ট জেনারেল শাহিন যে এনডিসির কমান্ডার, উনি একটা প্রেজেন্টেশন দিবেন, ওনারা শুনবেন। এটা দেওয়ার জন্য বোধহয় খলিলুর রহমান এবং প্রফেসর ইউসুফ করেছে কিনা আমি জানি না, বাট সরকারকে ইয়া করবে এবং এটা নিয়ে একটা ডিসকাশন হবে এবং উনি ওটার পক্ষে বিপক্ষে কিছুই বলেন নাই। এবং এটার জেরে কিন্তু আজকে যে সন্ধ্যার দিকে খলিলুর রহমান কিন্তু একটা প্রেস ব্রিফিং এ বলেছেন যে সেনাবাহিনী এবং আমরা একই স্পেসে আছি, একই পেসে আছি। এবং উনি জাস্ট দরবারে গিয়ে উনি জাস্ট এটাকে উল্টায় দিলেন। মানে যে কথাগুলা বললেন এটা অ্যাকচুয়ালি উনার জুরিসডিকশনের মধ্যে পড়ে না। একটা হচ্ছে উনি করিডোর দিবে কি দিবে না এটা হচ্ছে সরকারের সরকারের এখতিয়ার, ক্যাবিনেটের এখতিয়ার। উনি তো হিজ নট এ মেম্বার অফ করিডোর। আর উনি মেম্বার অফ করিডোর ক্যাবিনেট কখন হবেন? যুদ্ধ অবস্থায়। বাংলাদেশে এখন পর্যন্ত যুদ্ধ অবস্থা নাই। এই মানবিক করিডোরটা সম্বন্ধে আমি জাস্ট একটু বলি। ফার্স্ট হচ্ছে রাখাইনে ওখানে একটা ফেমিন হবে, এটা ইউএন এর একটা সংস্থা অ্যানালাইসিস করেছে। কিভাবে করেছে? যে ওই এলাকার মধ্যে 65 to 70% হচ্ছে দরিদ্র সীমার নিচে, 85% ওখানে কৃষিকাজের উপর নির্ভরশীল। গত 1.5 বছরে 20%-এর বেশি আবাদি জমি কাল্টিভেশন হয় নাই। সো দেয়ার ইজ এ ফুড শর্টেজ, ক্লিয়ার। এবং এটা সরকারও জানে এবং মায়ানমার সরকারও জানে। সো আরাকান আর্মির লজিস্টিক কাট অফ করার জন্য সমস্ত জিনিসগুলা তারা অফ করে দিয়েছে। এখানে সিত্তোয়ে পোর্ট যেটা ইন্ডিয়ার কন্ট্রোল, আবার আছে হচ্ছে চকফু যেটা চায়না কন্ট্রোল, এবং এটা হচ্ছে এই অংশটা কিন্তু সরকারের ইয়াতে। সো খাবার বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু ওখানে একটা ফেমিন হবে। আচ্ছা, ফেমিন যদি হয় তাহলে ওখানে এইড দিতে হবে। এইড দিতে হলে এই সবাই এখন বলে সমুদ্র পথে কেন না? সমুদ্র পথে তো তারা ব্লক করে রাখছে এই জন্য না। আর অন্যান্য জায়গাতে এই পোর্ট দুইটা ছাড়া যদি কোথাও করে দেয়ার ইজ নো ইনফ্রাস্ট্রাকচার, এনে তো কোথাও ভিড়াইতে হবে, একটা পোর্ট তো থাকতে হবে। দ্যাটস ওয়াই কাম বাংলাদেশ। এখানে বাংলাদেশ আসছে হচ্ছে এইভাবে। আমি যেটা জেনেছি মানে সরকারের উচ্চ লেভেলে, সেটা হচ্ছে প্রফেসর ইউনুস অলরেডি চায়নার সাথে একটা ডিল করেছে যে এই করিডোরটা যদি দেয়, এবং এটা হচ্ছে আমরা কোনো ট্রুপস কমিট করবো না এবং আমাদের বর্ডার পর্যন্ত। দেখেন যদি ইয়াটা হয় মানবিক করিডোর, আমরা যদি না দেই ওখানে ফেমিন হবে। ফেমিন হইলে আরো লোকজন এখানে ইনফ্লাক্স হওয়ার আছে। এটা হচ্ছে আমরা বর্তমানে 12 বা 16 লাখ যেটাই যে ইয়াটা আছে এটা তো ফেরত দিতে পারবো না, আরো উই হ্যাভ টু টেক। বাট এটার একটা মাত্র চান্স হচ্ছে আমরা যদি করিডোরটা দেই। আপনি জানেন কিনা যে 2022 সালে কিন্তু আরাকান আর্মি আমাদেরকে লজিস্টিক সাপোর্ট চেয়েছিল, কারণ তাদের লজিস্টিক মানে হচ্ছে খাওয়া দাওয়া। এই ধরে যদি দেই তাহলে তারা এই ইয়াকে নিয়ে নিবে, ওই রোহিঙ্গা গোষ্ঠীকে নিয়ে নিবে। আমরা ওইটা না করে উল্টা রোহিঙ্গাদের থেকে রিক্রুট করতে দিলাম জান্তা সরকারকে। এরা আরো খেপে গেল। এখন ওদের পরিস্থিতি ভালো হয়েছে, কিন্তু এখন তারা নাও নিতে পারে, কিন্তু এট দ্য সেম টাইম এখন নিবে কারণ হচ্ছে তাদের লজিস্টিক সমস্যা আছে। এবং এই ডিলটাই হয়েছে জাতিসংঘের সাথে, এবং চায়না এটার মধ্যে করবে। একমাত্র বাধা দিবে হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, এবং দেখেন এই করিডোর যে জেনারেল ওয়াকার যেটা বলছে, এটা জাস্ট ইন্ডিয়ার পয়েন্টটা উনি কিন্তু বলছে, ইন্ডিয়ার পয়েন্টটা। এখানে প্রক্সি ওয়ার, এখানে কিন্তু প্রক্সি ওয়ারের কোনো কিছু নাই। এখানে যখন ইয়াতে চিরাং পোর্টে মাল খালাস হবে, এখান থেকে ইউএন এর 14টা ডিভিশন ওরা সার্টিফিকেশন করবে ভিতরে কি কি আছে। বাংলাদেশ একটা জিনিস অ্যাড করতে পারে যে আমি চাই এখান থেকে কোনো অস্ত্র যাবে না, সো আমরা চুক্তির মধ্যে লিখবো যে আমরা এটা ইন্সপেকশন করবো। তাহলে কিন্তু কুল্লু খালাস, তাহলে কিন্তু অস্ত্র যাওয়ার কোনো ইয়া থাকতেছে না। উই আর এনশিওরিং ইট। সো আমরা ওখান থেকে 100 মাইলের মধ্যে আছে হচ্ছে গুমধুম বর্ডার দিয়ে একটা নতুন ব্রিজ হয়েছে, ওই ব্রিজ দিয়ে আমরা ইয়াতে চলে যাবে। আমাদের কিন্তু কোনো ট্রুপস ইনভলভ হচ্ছে না, আমাদের কিন্তু মিলিটারি ইনভলভ হওয়ার দরকার আছে, কারণ আমাদের তো এখানে কোনো যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে না। সো এখান থেকে যখন এই জিনিসটা আরাকানে চলে যাবে, যেখানে একটা স্টোরেজ হবে, নর্মালি ইউএন এর সব জায়গায় যেখানে স্টোরেজ থাকে ওই একই সিকিউরিটি ওখানে শরণার্থীদের জন্য টেম্পোরারি অ্যাকোমোডেশন থাকে। এই ইয়াতেই কিন্তু ওদেরকে এই জাতিসংঘের মধ্যে প্রেসার দিয়ে এদেরকে এই ইয়াকে নিয়ে যাওয়ার একটা চান্স আছে। আমি বলবো না 100% সফল হয়তো হবেই, বাট দেয়ার ইজ এ চান্স। একটা হচ্ছে দেয়ার ইজ এ চান্স, এটা নিয়ে সমাধান হতে পারে। আর যদি আমরা করিডোর না দিই তাহলে আরো লোকজন এখানে আসবে। সো এইটা হচ্ছে ক্লিয়ার কাট যেটুকু আমি বুঝতে পেরেছি। ইভেন আমি ইউএন এর হেডকোয়ার্টারে কিছু কনসার্ন অফিসারের সাথে কথা বলেছি। সো এখানে প্রক্সি ওয়ার আর ইয়ার কথাটা তো হচ্ছে জাস্ট ইন্ডিয়ার কথাবার্তা। প্রফেসর জিয়া জাস্ট চোখ বন্ধ করে এটা বলে দিলেন, এটা মানে অ্যাকসেপ্টেড না, এটা হচ্ছে ইন্ডিয়ার বয়ানটা উনি। এই জন্যই এর সাথে যে অন্যান্য যে শত কিছু বলছে সেটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার বয়ান, এবং উনি ভালোভাবেই জানে এইগুলা যখন আমি বলবো তখন আই উইল বি
এক্সপোজ টু দ্য নেশন। এবং এই জন্যই উনি মানে একটু আপসেট ছিলেন, একটু উত্তেজিত ছিলেন, যেটা এর আগের বারেও এই ভারতীয় প্রেসারে যে সমস্ত কথাবার্তা বলছে ওই সময় একটু উত্তেজিত ছিলেন। না, এবং এবং ধরেন আমি যেটা মনে করি যে ধরেন সরকারেরও উচিত হচ্ছে ধরেন এই জাতীয় বিষয়গুলো নিয়ে প্রধান সব রাজনৈতিক দল সবার সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা। অ্যাকচুয়ালি ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই জাতীয় সিদ্ধান্ত না নেওয়াই উচিত। মানে আননেসেসারি আপনি কেন দায় নেবেন? আবার ধরেন যুক্তরাষ্ট্রের যেই বার্মা অ্যাক্ট 2022 সালে পাশ হওয়া যে বার্মা অ্যাক্ট, প্লাস ধরেন ইউরোপীয় ইউনিয়ন বলে দিয়েছে করিডোরে হেল্প করার জন্য। সো বাংলাদেশের পক্ষে আমি মনে করি যে ইন্টারন্যাশনালি এই নেগোসিয়েশনটা যতটুকু ডক্টর ইউনূস করতে পারবেন, অন্য কোন রাজনৈতিক নেতার সেই সক্ষমতা নাই। বাংলাদেশের স্বার্থকে সবচেয়ে বেশি মাত্রায় সংরক্ষণ করে যদি আমাদেরকে করিডোর দিতে হয়, সেটা ডক্টর ইউনূসের পক্ষেই সম্ভব। তো সেই জায়গাটায় ধরেন আপনি একটা দেখেন যে এই করিডোর হওয়ার পরে শুধু চায়না কিন্তু একটা কথা বলতেছে না এখন পর্যন্ত, চায়না কিন্তু একটা কথা বলে নাই, ইন্ডিয়া শুধু বলতেছে, শুধু ইন্ডিয়া বলতেছে। সো এখানে চায়না ইজ ওকে উইথ ইট। চায়নার সাথে আমি যেটুকু শুনেছি, আমাদের সরকারের একটা কথা হয়েছে যে আমরা যখন করিডোরটা দিব, এরপরে যখন আরাকান আর্মি টেক ওভার করবে, তখন আরাকান আর্মির সাথে চায়নার ভালো ডিল আছে, ভালো সম্পর্ক আছে, বাট ইন্ডিয়ার নাই। এইটা হচ্ছে ইন্ডিয়ার নাই, চায়নার আছে। সো চায়না উইল নট বি এফেক্টেড। সো এখানে আমাদের করিডোর না দিলে আমরা আমাদের পাশের দেশের মুসলিম ভাই গাজার জন্য সলিডারিটি করে আমরা ভাষায় দিতেছি, বাট আমাদের পাশের দেশের মধ্যে মুসলমানদের অত্যাচার হচ্ছে, এটা নিয়ে আমরা জাস্ট আর রোহিঙ্গা নিব না, এতগুলা রোহিঙ্গা নিছে। এটা বুঝতে হবে যে আগে প্রতিটা রোহিঙ্গার জন্য আমাদেরকে জাতিসংঘ দিত $5,000 করে, এখন দেয় $500 করে, $500 করে দেয়। সো এটা ফিউচারে এটা আমাদের কাছে একটা বার্ডেন হবে। এবং এইটার জন্য আমি যদি মনে করি যে আমাদের যদি ভারতের সাথে সম্পর্ক খারাপের রিস্ক থাকে, চায়নার সাথে যদি রিস্ক থাকে, স্টিল আমাদের প্রেশার দেওয়া উচিত। কি জন্য আমাদেরকে চায়না বলতে হয়েছে, তাই নাহলে তুমি আমার এই রোহিঙ্গা নেওয়ার ব্যবস্থা করো, আমি এটার মধ্যে ইনভলভই হবো না। বাট কথা হচ্ছে এই সমস্যা মানে অতীতে এই ধরনের ক্রাইসিস সলভের জন্য মিলিটারি ফোর্স ডিপ্লয় হয়েছে, মিলিটারি ফোর্স ডিপ্লয় হওয়াটাই জরুরি। আমরা যদি এখানে, আমিও মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যদি এখন আরাকান আর্মি একটা উইনিং আর্মি, এই আর্মিকে যদি আমরা সাপোর্ট দেই, ফিউচারে আমাদের এই বর্ডারটা সিকিউর থাকবে। আমরা ধরে নিতে পারি এখন জান্তা সরকারের কোনো ফিউচারে গভর্নমেন্ট নাই, আমরা যদি আমেরিকার সাথে একটা ডিলে আসি, আমি যে সেটা হাইপোথেটিক্যাল বললাম, এটা অনেকেই বিরোধিতা করবে, যে আমেরিকার সাথে একটা ডিলে আসি যে ওকে তুমি আমার এয়ার ডিফেন্স সিস্টেমটা চিটাঙে ঠিক করে দিবা, আমি এখানে হেল্প করব, বাট আমার রোহিঙ্গার লোকজন নিয়ে যেতে হবে, দ্যাটস অল। বাট আমি মনে করি স্টিল আমাদের ট্রুপস ইনভলভ না করে আমরা যদি আমাদের বর্ডার পর্যন্ত দেই, তাহলে আমরা এটা অ্যাটলিস্ট একটা প্যাসেজ ওপেন হবে, যেটা দিয়ে আমরা এই রোহিঙ্গা ইয়াটাকে আমরা সমাধান করতে পারবো। জি মুস্তাফিজ ভাই, এবং ধরেন যে আমার মনে হয় যে এই ব্যাপারে সরকারের সাথে সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নেওয়া উচিত। অর্থাৎ এই জাতীয় থ্রেড দিয়ে লাভ হবে না আর কি।